শিক্ষার্থীরা, আজ আবারও তোমাদের সামনে আসলাম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। আমার ক্লাসটা আজকে দেখো। গত ক্লাসে আমি সমাস করিয়েছিলাম। সমাস শব্দের অর্থ বুঝিয়েছিলাম যে সংক্ষেপণ, মিলন বা বহু পদকে এক পদে পরিণতকরণ। সমাস প্রধানত 6 প্রকার। সেই 6 প্রকার সমাস সম্পর্কে আলোচনা করেছিলাম। কিন্তু আজ আমাদের এই কয়েক প্রকার সমাসের মধ্যে আবার শ্রেণীকরণ বা প্রকারভেদ আছে। সেক্ষেত্রে আমাদের আজকে কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস আর প্রাদি এবং নিত্য সমাস নিয়ে আলোচনা করব। কর্মধারয় সমাস কত প্রকার, কী কী এবং কিভাবে আমরা কর্মধারয় সমাস নির্ণয় করতে পারবো, ব্যাসবাক্য চিনব, এবং তৎপুরুষ সমাস কয় প্রকার, কী কী ব্যাসবাক্য কীভাবে নির্ণয় করব এবং কিভাবে আমরা তৎপুরুষ সমাস চিনব, সেই কৌশলগুলো নিয়ে আমি আজ আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। কর্মধারয় সমাস, আমি ওই দিন সমাস পড়ানোর সময় তোমাদের একটা লাইন বলেছিলাম যে দ্বিতকে গায় পরপদের গান। তার মানে দ্বিতক মানে দ্বিতক কোনো সমাস না, কিন্তু দ্বিতে দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারয়। এই তিনটা সমাসে আমাদের পদ যেন পূর্বপদ এবং পরপদ থাকে। সমস্ত পদে 2টা পদ থাকে। আগের পদকে আমরা বা আগের অংশকে বলি পূর্বপদ, পরের অংশকে বলি পরপদ। এই কোনো কোনো সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, আবার কোনো কোনো সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। তো এই 3টা সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। দ্বিতক, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। তো আজকে আমরা কর্মধারয় সমাস বা তৎপুরুষ সমাস এবং প্রাদি আর নিত্য সমাস নিয়ে আলোচনা করব। তো কর্মধারয় সমাসে পরপদ প্রাধান্য পায়। আর কর্মধারয় সমাস সহজে চেনা, সাধারণ কর্মধারয় সমাস সহজে চেনার উপায় হলো যে, যিনি, তিনি দিয়ে ব্যাসবাক্য হবে। যে, যিনি, তিনি দিয়ে ব্যাসবাক্য হবে। যেমন দেখো, যিনি জজ, তিনি সাহেব, জজ সাহেব। এভাবে যা মিষ্টি তাই কাঁচা, এই যা, যিনি, তিনি এগুলো দিয়ে আমরা সাধারণ কর্মধারয় সমাস চিনব বা নির্ধারণ করব। এরপরে দেখো, এই কর্মধারয় সমাস আবার কয়েক রকমের আছে। কর্মধারয় সমাস কয়েক রকমের, যেমন মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। এই সমাসগুলো কিভাবে আমরা চিনব, সহজে কিভাবে বের করা যায়, সেগুলো তোমরা দেখো বোর্ডে। যেমন মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস যে সমাসে, যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্যে মধ্যপদ লোপ পাবে তাকেই মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ। তো এখানে আমাদের মধ্যপদ হলো চিহ্নিত। আমাদের সমস্ত পদে বা সমাস পদ যেটাকে বলা হয়, বা সমস্ত পদ বা এক পদে পরিণতকরণ করা যেটাকে হয়েছে, সেইখানে এই চিহ্নিত আসনটা লোপ পেয়েছে, চিহ্নিত শব্দটা লোপ পেয়েছে, মধ্যপদ লোপ পেয়েছে। সুতরাং এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরকম আরও আছে, যেমন আমি বললাম স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ। তো
মধ্য পদলোপী কর্মধারয় আমরা এইভাবেই চিনব যে ব্যাস বাক্যে মধ্যপদ লোপ পাবে এবং পরের পদের প্রাধান্য পাবে, পরের পদের প্রাধান্য পাবে, তাহলে সেটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপরে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস, এই উপমান শব্দের অর্থ হলো তুলনীয় বস্তু। এই উপমান শব্দের অর্থ তুলনীয় বস্তু। উপমান আমরা উপমান এবং উপমিত শব্দ দুটি এবং উপমেয় আমরা সহজে চেনার উপায়, যেটা আমি সামনে দেখতে পাচ্ছি, যেমন এই বোর্ডটা আমার সামনে আছে, আমি দেখতে পাচ্ছি এটা উপমেয়। আমি যদি বলি বোর্ডটা তুষারের ন্যায় সাদা বা শুভ্র, কিন্তু আমি তুষারকে এখানে দেখতে পাচ্ছি না, আমি আইডিয়া করে বলতেছি যে হ্যাঁ বোর্ডটি তুষারের ন্যায় সাদা বা শুভ্র। তুষার হলো উপমান, যেটাকে আমি দেখতে পাবো না, পরোক্ষ বস্তুটা হলো উপমান আর প্রত্যক্ষ বস্তুটা হলো উপমেয়। যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে আছে, যেমন ভ্রমর, কৃষ্ণ, কেশ। ভ্রমর হলো একটা পতঙ্গ, আমি ভ্রমর দেখতে পাচ্ছি না, সুতরাং ভ্রমর হলো উপমান। আর আমি কেশকে দেখতে পাচ্ছি, যে কারো কেশ দেখে আমি একটা তুলনা দিলাম যে ভ্রমর, কৃষ্ণ, কেশ। ভ্রমর পতঙ্গ, তার মতো কালো এই কেশ বা চুলগুলি, যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো উপমেয়। মানে প্রত্যক্ষ বস্তুটাই হলো উপমেয়, আর পরোক্ষ বস্তু যেটা আমি দেখতে পাচ্ছি না, যেটা দূরে অবস্থান করছে, সেটা হলো উপমান, সেটা হলো উপমান। তাহলে উপমান কর্মধারয় সমাস আমরা এইভাবেই চিনব। যেমন ধরো ভ্রমর, কৃষ্ণ, কেশ, এটাকে আমি ভাঙলে বা ব্যাস বাক্য করলে হবে এটা হয়েছে ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ। তো আমি এইটাকে দেখতে পাচ্ছি না, এইটাকে আমি তুলনা করেছি বা উপমা দিয়েছি, এটাকে দেখতে পাচ্ছি না, এটা পরোক্ষ বস্তু, সুতরাং এটা উপমান। আর কেশ হলো আমি দেখতে পাচ্ছি, আমার সামনে উপস্থিত, এটা হলো উপমেয়, মানে প্রত্যক্ষ বস্তু, উপমেয়। উপমান আর উপমেয় এভাবে বুঝবো, যেটাকে আমি দেখতে পাচ্ছি আমার কাছে বর্তমান, সেটা হলো উপমেয়, আর যেটা আমার কাছে নেই, আমি শুধু তুলনা করেছি, সেটা হলো উপমান, সেটা হলো উপমান। এই উপমান আর উপমিত মেয়ের মধ্যে একটা ধর্ম থাকে, সাধারণ ধর্ম, সেটা হলো কৃষ্ণ। ধর্ম মানে গুণ, আর এই বাক্যের মধ্যে এই দুইটার মধ্যে একটা গুণ বা ধর্ম থাকে, সেটা হলো কৃষ্ণ, মানে দেখতে কেমন সেটা, তার গুণটা এখানে উল্লেখ করা হয়েছে, সেটা হলো সাধারণ ধর্ম। এটাকে বলবো সাধারণ ধর্ম। তোমাদের অনেক সময় নৈবেদিক প্রশ্নে হয় যে বাক্যের সাধারণ গুণ কোনটি, বাক্যের সাধারণ গুণ কোনটি, আমরা তখন তার যে গুণ সম্পর্কে বা দোষ সম্পর্কে বলা হয়েছে, সেটাই হলো তার সাধারণ ধর্ম, সেটাই হলো তার সাধারণ ধর্ম। তাহলে উপমান এবং উপমেয়ের মধ্যে পার্থক্য, যেটাকে আমি দেখতে পাচ্ছি না, দূরে অবস্থান করছে উপমান, আর যেটা আমার কাছে আছে আমি দেখতে পাচ্ছি, সেটা হলো উপমেয়। যেটাকে আমি দেখতে পাচ্ছি সেটা হলো উপমেয়। তো উপমান কর্মধারয় সমাস এইভাবে আমরা চিনব। আরেকটা সহজ উপায় হলো যে বাক্যের মধ্যে ন্যায় অবস্থান করবে, বাক্যের মধ্যে ন্যায় কথাটা থাকবে, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্যে ন্যায় কথাটি থাকবে। এইটা দেখেও আমরা উপমান কর্মধারয় সমাস চিনব। তো এরপরে আমাদের আসবে উপমিত। উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাসের পূর্ব পদে প্রাধান্য পাবে, এবং যেমন দেখো চন্দ্রমুখ, এটাকে ভাঙলে হবে এই পরের পদ, ব্যাস বাক্যে সমস্ত পদের পরের পদ মানে উত্তর পদ, যেটা আমরা আগেও শিখেছি যে পরের অংশকে উত্তর পদ বা পরপদ বলা হয়।
তো এই সমস্ত পদে উত্তর পদ বা পরপদ হলো মুখ। তো উপমিত কর্মধারয় সমাসে যখন ব্যাস বাক্য করা হবে তখন এই উত্তর পদ বা পরপদ ব্যাস বাক্যে প্রথমে চলে আসবে। তো এখানে আছে চন্দ্রমুখ, সেটাকে আমি যখন ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যে প্রকাশ করব তখন হবে মুখ চন্দ্রের ন্যায়। মুখ চন্দ্রের ন্যায়। আমরা উপমানে দেখলাম ন্যায় কথাটা ব্যাস বাক্যের প্রথমে আসে, আর উপমিত কর্মধারী সমাসে ন্যায় কথাটা ব্যাস বাক্যের শেষে বসেছে। এই দুইটা পার্থক্য দেখেও আমরা উপমান এবং উপমিত, আমাদের সমস্যা হয় কিন্তু এই দুইটাতে। এই দুইটা পরিচিতি করতে গিয়ে আমাদের খালি এলোমেলো হয়ে যায় যে কোনটা উপমান কোনটা উপমিত। তো আমরা যদি একটু খেয়াল করে এই কথাটা খেয়াল করি যে ন্যায় কথাটা ব্যাস বাক্যের মাঝখানে বসবে, আর উপমিতের বেলায় ন্যায় কথাটা ব্যাস বাক্যের শেষে বসবে, এবং এই সমস্ত পদের পরপদটা ব্যাস বাক্যের সময় প্রথমে চলে আসবে। সমস্ত পদের ব্যাস বাক্যের সময় পরপদটা প্রথমে চলে আসবে। মুখ চন্দ্রের ন্যায়, এখানে আছে কিন্তু পরপদ, আর এখানে পূর্বপদ। এই ব্যাস বাক্য করার সময় আমরা এই তিনটা কৌশল যদি খেয়াল করি তাহলে আমরা কিন্তু উপমান এবং উপমিত কর্মধারয় সমাস নির্ণয় করার সময় ভুল করব না। তো এইটুকু, এরপরে আসবে রূপক কর্মধারয় সমাস। সমাসে সমস্যমান পদে রূপ যোগ করলেই তোমরা ধরে নেবে যে এটা রূপক কর্মধারয় সমাস। সমস্যমান পদ কোনগুলি? যেমন এখানে আছে কোমল, কৃষ্ণ, কেশ, এটাকে বলা হয় সমস্ত পদ। যখন এটাকে আবার এটা দেখো সিংহাসন, এটা হলো সমস্ত পদ বা সমাস পদ। যখন এটাকে ব্যাস বাক্য করা হয়েছে তখন সিংহ এবং আসন আর চিহ্নিত হলো আলাদা বাড়তি শব্দ। তো এই আসনটা হলো সমস্যমান পদ আর সিংহটা হলো সমস্যমান পদ। এই সমস্ত পদের অংশ এই ব্যাস বাক্যের মধ্যে যেখানে যেখানে থাকবে সেটাই হলো সমস্যমান পদ। তো সিংহ এবং আসন দুটাই এখানে আছে, এই দুইটাই সিংহ এবং আসন হলো সমস্যমান পদ। তো রূপক কর্মধারয় সমাসে এই সমস্যমান পদের মাঝখানে রূপ কথা ব্যবহার করা হয়। যেমন মন, রূপ, মাঝি। মন, মাঝি, দেখো এখানে রূপ কথাটা ব্যবহার করা হয়েছে। সমস্যমান পদ হলো মন আর মাঝি, এই দুইটা হলো সমস্যমান পদ। মাঝি একটা সমস্যমান পদ, মন একটা সমস্যমান পদ। এই দুই পদের মাঝখানে রূপ যোগ করা হয়েছে, এটাই হলো রূপক কর্মধারয় সমাস। সুতরাং রূপক কর্মধারয় সমাস চেনার সহজ উপায় হলো রূপ কথাটি থাকলেই তোমরা বুঝতে পারবে যে এটি রূপক কর্মধারয় সমাস। মন, মাঝি, মন মাঝি আসলে নৌকা যে চালায় সেই মাঝিকে কিন্তু বোঝানো হয়নি। মন বলতে আমাদের যে মন বা হৃদয় বা আত্মা আমাদের দেহকে যে পরিচালিত করে এইটাকে বোঝানো হয়েছে মন মাঝি। এরকম আরো আছে, বইয়ে তোমাদের বেশ কয়েকটা শব্দ আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এইগুলি উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস আমরা আরেকটু সহজে যাতে মনে করতে পারি বা চিনতে পারি সেরকম আরেকটি কৌশল আমরা শিখব। যেমন দেখো তুষারের ন্যায়, শুভ্র, তুষার শুভ্র, তুষার শুভ্র। অরুণের ন্যায় রাঙা,
অরুণ রায়, কাজলের নেই কালো, কাজল কালো, সিংহের ন্যায়, দেখো আমি আগে বলেছিলাম আরেকটা রূপক লিখে নিই। একবার আমি বললাম যে উপমান এবং উপমেয়ের মধ্যে বা উপমিতের মধ্যে পার্থক্যগুলো আমরা কিভাবে বুঝবো। ন্যায় কথাটা ব্যাস বাক্যের মাঝখানে থাকবে, দেখো এটা মাঝখানে, এটা মাঝখানে, এটা মাঝখানে, সুতরাং এগুলি কি হবে, এগুলি হবে উপমান কর্মধারয় সমাস। এরপরে উপমিত, দেখো ন্যায় কথাটা বাক্যের শেষে বসেছে, এগুলি হবে উপমিত, এগুলি বাক্যের শেষে বসেছে, ব্যাস বাক্যের শেষে বসেছে, এগুলি হবে উপমিত। আর রূপ কথাটা মাঝখানে থাকলেই সেগুলি রূপক কর্মধারয় সমাস হবে। এগুলো আবার ভালোভাবে আরো মনে রাখার জন্য চিন্তা করবে যেটা সম্ভব, যেটা সম্ভব সেটা উপমান, যেটা সম্ভব হচ্ছে সেটা উপমান। যেমন তুষারের ন্যায় শুভ্র, হ্যাঁ তুষার সাদা এবং তুষারের মতো সাদা, এটা হতেই পারে, এটা সম্ভব, সুতরাং এটা উপমান, এটা উপমান। সম্ভব, যেটা সম্ভব সেটা হলো উপমান, এটাও সম্ভব। অরুণের ন্যায় রাঙা, অরুণ মানে সূর্য, সূর্যের মতো লাল, এটাও সম্ভব, এটাও উপমিত। কাজলের ন্যায় কালো, কাজল কালো, এটা আমরা জানি, কাজল লাল হবে না, নীল হবে না, কালোই হয়, সুতরাং এটাও সম্ভব, এটাও উপমান। আর উপমিত যেটা মুখ চন্দ্রের ন্যায়, আসলে মুখটা কি চন্দ্রের মতো হবে, হবে না, তো এটা একটা কল্পনা, কল্পনা থেকে বলা বা একটা উপমা দেওয়া, সুতরাং এটা অসম্ভব, এটা উপমিত, যেটা অসম্ভব সেটা উপমিত। আবার ন্যায় কথাটাও শেষে আছে, এইভাবেও তোমরা চিনবে যে উপমিত। পুরুষ সিংহের ন্যায়, আসলে আমরা যে একটু দাম্ভিকতা, একটু মানে শক্তি সামর্থ্য, চৌকস, তাদেরকে এখানে উপমা দেওয়া হয়েছে যে পুরুষ সিংহের ন্যায়। আসলে একটা পুরুষ কখনোই সিংহ হয় না বা হবেও না, সুতরাং এটাও অসম্ভব, এটা উপমিত, যেটা অসম্ভব সেটা উপমিত। আর রূপকের বেলায় আমরা মনে করব যেটা দেখাও যাচ্ছে না আবার অসম্ভব, মানে অদৃশ্য আবার অসম্ভব, সেটা আমরা রূপক ধরে নেব। আর রূপ থাকলে তো তোমরা সহজেই চিনবে, তারপরেও এই কৌশলটা মনে রাখো, যেটা দেখাও যাচ্ছে না আবার যেটা মানে অসম্ভব, দুটোই যার মধ্যে আছে সেটাকে আমরা ধরে নেব রূপক কর্মধারয় সমাস। মন রূপ মাঝি, আমি মনকেও দেখতে পাচ্ছি না, আর মন আমার দেহকে যে চালাচ্ছে আর কি তাকেও দেখতে পাচ্ছি না, দুটোই অদৃশ্য আবার অসম্ভব, সুতরাং সেটা হলো রূপক কর্মধারয় সমাস। আর বিষাদ রূপ সিন্ধু, বিষাদ মানে কি দুঃখ, এখন মানে দুঃখটা সিন্ধুর সমান, আসলে দুঃখ কি সিন্ধু বা সাগরের সমান হবে, হবে না, আবার আমি সেটা দেখতেও পাচ্ছি না, সুতরাং এই অদৃশ্য এবং অসম্ভব হলো রূপক কর্মধারয় সমাস। আর
যেটা শুধু অসম্ভব সেটা হলো উপমিত কর্মধারয় সমাস, আর যেটা সম্ভব সেটা হলো উপমান কর্মধারয় সমাস। তাহলে আমাদের এই কর্মধারয় সমাস সম্পর্কে গেল কয়েক প্রকারের, যে মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক, এই কয়েকটা হয়েছে। এখন আমাদের তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস 9 প্রকার। তৎপুরুষ সমাস 9 প্রকার। আবারও বলি, আমি প্রথম যে সমাসের ক্লাস নিয়েছিলাম সেখানে একটা লাইন বলেছিলাম, দ্বিতকে গাই পরপদের গান। তার মানে দ্বিগু তৎপুরুষ কর্মধারায় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। তো সেখানে আমার তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। তৎপুরুষ সমাসে 9 প্রকার। এটা আমরা কিভাবে বের করব? দেখো, এখানে দ্বিতীয়া থেকে আমাদের মনে হয় বিভক্তি সম্পর্কে ক্লাসে আলাপ হয়েছে, আলোচনা হয়েছে, এই ক্লাসটাও হয়েছে। বিভক্তি হলো 2 প্রকার, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি আবার 7 প্রকার, প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত শব্দ বিভক্তি। তো আমাদের তৎপুরুষ সমাসের বেলায় প্রথমা বিভক্তি যুক্ত হবে না, প্রথমা কোনো বিভক্তিও না, শূন্য বিভক্তি আর কি, যেখানে বিভক্তি নাই সেটাই শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি, একই কথা। তো দ্বিতীয়া বিভক্তি থেকে শুরু হবে, দ্বিতীয়া থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত। তো দ্বিতীয় বিভক্তি আমরা বিভক্তি না জানা থাকলে তৎপুরুষ সমাসের শ্রেণীকরণ আমরা বুঝবো না, কিন্তু বিভক্তি জানতে হবে। দ্বিতীয় বিভক্তি, এটা হলো দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাস আমরা কিভাবে বুঝবো? আমরা বিভক্তির বেলায় আমরা এগুলি মুখস্থও করেছিলাম অবশ্য, যে কে রে থাকলে দ্বিতীয়া, কে রে থাকলে শব্দের সাথে কে রে বিভক্তি যোগ হলেই সেটাকে দ্বিতীয়া বিভক্তি বলা হবে, সেটাকে দ্বিতীয়া বিভক্তি বলা হবে। তাহলে আমরা একটা দ্বিতীয়া বিভক্তির উদাহরণ লিখি, যে দুঃখকে প্রাপ্ত, এখানে আমাদের এই সমস্ত পদে বা সমাস পদে কোন বিভক্তি লোপ পেয়েছে? কে বিভক্তি। আমি বলেছিলাম কে আর রে থাকলে সেটা দ্বিতীয়া বিভক্তি। তো এখানে দুঃখকে, দুঃখ হলো মূল শব্দ, তার সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়েছে। আবার সমস্ত পদে গিয়ে কে বিভক্তি লোপ পেয়েছে। তো কে বিভক্তি যখনই লোপ পাবে সেটাকে তোমরা ধরে নেবে যে দ্বিতীয়া তৎপুরুষ সমাস, দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তৃতীয়া, এরপরে আমরা দেখব তৃতীয়া। তৃতীয় তৎপুরুষ সমাস হলো দ্বারা, দিয়ে, কর্তৃক। তৃতীয়া হলো দ্বারা, দিয়ে, কর্তৃক। তো যেখানে যেমন মন গড়া, মন দিয়ে গড়া, কি হবে? মন গড়া। সমস্ত পদে হবে মন গড়া। এখানে বিভক্তি হলো দিয়ে, এইটা হলো তৃতীয়া বিভক্তি। তাহলে এটা হবে, এটাকে আমরা বলবো যে তৃতীয়া তৎপুরুষ সমাস। এখানে বিভক্তি কোনটা লোপ পেয়েছে? দিয়ে, তৃতীয়া তৎপুরুষ সমাস। দিয়ে বিভক্তি লোপ পেয়েছে, দ্বারা, দিয়ে, কর্তৃক হলেই সেটা তৃতীয়া তৎপুরুষ সমাস, সেটা তৃতীয়া তৎপুরুষ সমাস। মন দিয়ে করা, মন করা, তৃতীয়া তৎপুরুষ সমাস। চতুর্থী, চতুর্থী হলো দ্বিতীয়ার সাথে মিল আছে কে রে, কিন্তু চতুর্থী হলো কে জন্য নিমিত্ত, কে জন্য নিমিত্ত। এখন আমি যদি বলি গুরুকে ভক্তি, হবে সমস্ত পদে হবে গুরু ভক্তি, গুরু ভক্তি। এখানে আমার কোন বিভক্তি লোপ পেয়েছে? কে বিভক্তি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয়টাও তো কে বিভক্তি লোপ পেয়ে দ্বিতীয় বিভক্তি হয়েছে, এখানেও কে বিভক্তি লোপ পেয়ে কেন চতুর্থী বিভক্তি হলো, চতুর্থী তৎপুরুষ সমাস হলো? যদি এই কে বিভক্তিটা ভক্তি বা শ্রদ্ধা অর্থে ব্যবহৃত হয়,
এই কে বিভক্তিটা ভক্তি অথবা শ্রদ্ধা অর্থে ব্যবহৃত হয় তখন সেটা চতুর্থী হয়ে যাবে, আর সেগুলি ছাড়া যদি হয় তখন সেটা দ্বিতীয়া হয়ে যাবে। তো এখানেই এটার পার্থক্য। এখানে গুরুকে ভক্তি ভক্তি অথবা শ্রদ্ধা অর্থে যদি ব্যবহৃত হয় জন্য। এখন আমাদের চতুর্থী হলো ভক্তি যখন কেটা বোঝাবে তখন চতুর্থী হয়ে যাবে, আর ভক্তি ছাড়া যেটা বোঝাবে সেটা হলো দ্বিতীয়া তৎপুরুষ সমাস হবে। জন্য এবং নিমিত্ত, এবং চতুর্থীতে উদ্দেশ্য বোঝাবে, যেমন হজের জন্য যাত্রা, হজ যাত্রা। এখানে উদ্দেশ্য আছে, কিসের উদ্দেশ্যে যাত্রা? হজের উদ্দেশ্যে বা হজের জন্য যাত্রা, সুতরাং এটাও চতুর্থী তৎপুরুষ সমাস হবে। তো চতুর্থী আর দ্বিতীয়ার সঙ্গে এগুলির পার্থক্য, এটাও চতুর্থী তৎপুরুষ সমাস। এরপরে কি পঞ্চমী তৎপুরুষ। পঞ্চমী হলো হতে থেকে বা হইতে থেকে, যেমন বিলাস ফেরত। এখানে আমার এটা সমস্ত পদ, বিলাস হতে, বা এখানে তুমি হতেও উল্লেখ করতে পারো বা থেকেও উল্লেখ করতে পারো। সমস্ত পদে হবে বিলাস ফেরত। হইতে থেকে থাকলেই সেটাকে আমরা পঞ্চমী তৎপুরুষ সমাস ধরে নেব। হইতে থেকে থাকলেই আমরা ধরে নেব ব্যাস বাক্যে যখন থাকবে হইতে থেকে তখন হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর আমাদের ষষ্ঠী, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠীতে হলো বিভক্তি হবে র আর এ, র আর এ। যেমন রাজার পুত্র, এখানে হবে রাজপুত্র। পথের রাজা, রাজপথ, এভাবে আরো অনেক শব্দ আছে। তো এখানে আমাদের বিভক্তিটা হলো র বিভক্তি, এখানে লোপ পেয়েছে র বিভক্তি, সুতরাং এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। চায়ের বাগান, এখানে হবে চা বাগান। এখানে এর বিভক্তি আছে, এই এর বিভক্তি সমস্ত পদে লোপ পেয়েছে, সুতরাং এটা হবে চা বাগান এবং ষষ্ঠী তৎপুরুষ সমাস। র আর এর থাকলে সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর সপ্তমী তৎপুরুষ। সপ্তমী তৎপুরুষ হলো এ অন্তস্থ তে, এ অন্তস্থ তে, এই তিনটা বিভক্তি থাকলে সপ্তমী তৎপুরুষ সমাস হবে। এই তিনটা বিভক্তি থাকলে সপ্তমী তৎপুরুষ হবে। যেমন রাতে কানা, রাত কানা, এটাকে সমস্ত পদে হবে রাত কানা। তো এখানে আমাদের এ বিভক্তি তে, একার আছে, এ বিভক্তি লোপ পেয়েছে এখানে, সুতরাং এটা সপ্তমী তৎপুরুষ সমাস। অন্তস্থ যদি থাকে, যেমন দিবাই নিদ্রা, দিবানিদ্রা, এখানে আছে অন্তস্থ বিভক্তি দিবানিদ্রা। সুতরাং এখানে অন্তস্থ, আমি সপ্তমী বিভক্তির কথা কি বলেছি যে এ অন্তস্থ তে, এই তিনটি থাকলে আমরা সেটাকে ধরে নেব সপ্তমী বিভক্তি। তাহলে আমরা এই বিভক্তিগুলো দিয়ে আমরা তৎপুরুষ সমাসগুলি দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী আমরা চিনব এবং নির্ধারণ করব। এরপরে আমাদের আছে নয় তৎপুরুষ সমাস। একটা সমাস আছে যেটা তোমাদের পরীক্ষা এবং বোর্ড পরীক্ষাতেও অতটা উল্লেখযোগ্য না বা আসে না, তারপরেও জানা দরকার। নয় তৎপুরুষ, নয় এ তৎপুরুষ সমাস। এখানে হলো
নাবাচক শব্দগুলো শব্দের প্রথমে বসবে। নাবাচক শব্দগুলি শব্দের প্রথমে বসবে যখন আমরা ব্যাসবাক্য করব। ব্যাসবাক্য করার সময় নাবাচক শব্দগুলি বা অব্যয়গুলি ব্যবহার করা হবে। যেমন ন আচার সমান সমান হবে অনাচার। বেতাল এগুলি হলো না, নাই, নেই, নয়, এই কয়টা শব্দ তোমরা মনে রাখবে। যেমন ধরো না, নেই, নাই, নয়, শব্দের প্রথমে এইগুলো ব্যবহার হলেই আমরা কি সেটা ধরে নেব নয়ে তৎপুরুষ সমাস। যেমন অনাচার, বেতাল, নেইতাল বা বেতাল, নেইতাল, এইগুলো যখন হবে তখন নেই তাল, বেতাল। অনাচার, ন আচার, নেই তাল, বেতাল, এরকম আরো কতগুলো শব্দ আছে, সেই শব্দগুলি তোমরা বইয়ে পাবে এবং এইভাবেই চর্চা করবে। নয় তৎপুরুষ সমাস এইভাবে হবে। এরপরে আরেকটা আছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস সহজেই কেন্দ্র এক কথায় প্রকাশ। বাংলা দ্বিতীয় পত্রে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন একটা অধ্যায় আছে, সেটা তোমরা অনেকেই মুখস্থ করো এবং ক্লাসে মুখস্থ করানো হয়েছে। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে সমাস এবং এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন কি একই রকম, কি একই ফর্মুলায় পড়ে? না, বাক্য সংকোচন এবং সমাস একই রকম দেখতে হলো বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশের কোনো নিয়ম নেই। এগুলি কোনো নিয়ম মেনে হয় না, সমাস নিয়ম মেনে নির্ধারণ করা হয় বা ব্যাস বাক্যগুলি অনুযায়ী সমাস হয়, কিন্তু এক কথায় প্রকাশের কোনো নিয়ম নাই। উপপদ তৎপুরুষ সমাসের সময় আমরা এই এক কথায় প্রকাশ কথাটা মনে রাখব। এটা হলো এক কথায় প্রকাশ এবং সব বাক্যের শেষে যে বা যা ব্যবহার হবে। বাক্যের শেষে যে বা যা ব্যবহার হবে। যেমন জলে চলে যে, জলজ। পকেট মারে যে, পকেট মার। এরকম আছে পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পদ্মফুল, পঙ্কে জন্মে যা। তো জলে চলে যে, পকেট মারে যে, পঙ্কে ফোটে যা, এই যে পঙ্কে জন্মে যা, এগুলো হলো পঙ্কজ। যা এবং যে থাকবে বাক্যের শেষে, ব্যাস বাক্যের শেষে যে থাকবে এবং এক বাক্যে প্রকাশ বা সংক্ষেপে বাক্য সংকোচন এগুলোর মধ্যে পড়বে। এক শব্দে প্রকাশ বা বাক্য সংকোচন এগুলোর মধ্যে যেগুলি দেখবো আমরা সেগুলোকে উপপদ তৎপুরুষ সমাস ধরে নেব। শিক্ষার্থীরা এখন দেখো অলুক তৎপুরুষ সমাস। অলুক অর্থ বিভক্তি লোপ পাবে না। অলুক অর্থ বিভক্তি লোপ পাবে না, ব্যাস বাক্যে বিভক্তি লোপ পাবে না, সমস্ত পদেও বিভক্তি লোপ পাবে না। তো অলুক তৎপুরুষ সমাসে যদি আমরা এতক্ষণ করে আসলাম তৎপুরুষ সমাসে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি লোপ পেয়েছে, কিন্তু অলুক তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে না। যেমন গরুর গাড়ি, এখানে ঠিক এটাই থাকবে, সমস্ত পদে বিভক্তি লোপ পায়নি। ব্যাস বাক্যেও যেটা আছে সমস্ত পদেও সে আছে র, এখানে র বিভক্তি লোপ পায়নি, সুতরাং এটা অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎ কলের গান, আর এটা দেখো কলের গান, এখানেও
সমস্ত পদেও ফলের গানই হবে। কোন প্রকার আমার সমস্ত পদে বিভক্তি, ব্যাস বাক্যের বিভক্তি র বিভক্তি, ব্যাস বাক্যে র র, কিন্তু এই সমস্ত পদে বিভক্তির কোনো লোপ হয়নি। সুতরাং এটা অলুক তৎপুরুষ। অলুক তৎপুরুষ সমাস অর্থই হলো বিভক্তির লোপ পাবে না। এখন প্রশ্ন হলো, আমাদের বইয়ে আছে যে গায়ে হলুদ আর হাতে খড়ি, এগুলো তো আমরা যখন ব্যাস বাক্য করি যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ, বিভক্তি লোপ পায় না। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতে খড়ি, সেটারও বিভক্তি লোপ পায় না। তো সেটা কি আমাদের অলুক তৎপুরুষ হবে না? আমরা গত ক্লাসে একটা সমাস করেছিলাম, যে সমাসে পূর্বপদ এবং পরপদের কোনোটিরই অর্থ প্রাধান্য পাবে না, নতুন একটা অর্থ আমাদের সামনে আসবে, সেটা হলো বহুব্রীহি সমাস। এই জন্যই আমাদের সেটা হবে অলুক বহুব্রীহি সমাস। গায়ে হলুদ আর হাতে খড়ি, এই দুইটা সমাস আমাদের হবে অলুক বহুব্রীহি সমাস। এটা অলুক তৎপুরুষ সমাসে আসবে না, যেহেতু তার নতুন অর্থ প্রাধান্য পাচ্ছে। কোনো পূর্বপদ বা পরপদের অর্থ প্রাধান্য পায় না, তৎপুরুষ সমাসে আমাদের পরপদের অর্থ প্রাধান্য পায়। এই দুইটা আমরা খেয়াল রাখবো। গায়ে হলুদ আর হাতে খড়ি, এই দুইটা শব্দটাই অনেক সময় আমাদের পরীক্ষায় বেশি আসে আর কি। তো এটা হলো অলুক বহুব্রীহি, গায়ে হলুদ আর হাতে খড়ি। এরপরে আমাদের আরো দুইটা সমাস আছে, সেটা হলো প্রাদি সমাস আর নিত্য সমাস। আমাদের সমাস প্রধানত 6 প্রকার করেছি। সেগুলো হলো দ্বন্দ্ব, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, অব্যয়ী, ভাব, বহুব্রীহি সমাস। 6টা হলো প্রধান সমাস। এই 6টি প্রধান সমাস ছাড়াও অপ্রধান দুটি সমাস আছে। সেই অপ্রধান সমাস দুটি হলো নিত্য সমাস আর প্রাদি সমাস। তো আমরা প্রাদি সমাসগুলো, এগুলোর বিশেষ কোনো নিয়ম কানুন নাই। এগুলি আমরা একটু শব্দগুলি যদি মনে রাখি, তাহলে এগুলি আমরা নির্ধারণ করতে পারি বা নির্ণয় করতে পারি এবং চিনতে পারি। যেমন এই প্রাদি সমাসে থাকবে হলো শব্দের প্রথমে বা আদিতে বা শুরুতে থাকবে প্র, প্রতি, পরি, অনু। এই কয়টা শব্দ থাকলে আমরা সেগুলোকে প্রাদি সমাস ধরে নেব। যেমন প্রবচন, প্রবাদ, প্রতি, পরিভ্রমণ, প্রতিদিন, পরিভ্রমণ বলেছি, অনুতাপ। এই শব্দগুলির সামনে বা প্রথমে এই উপসর্গগুলি থাকবে। এগুলো এক ধরনের উপসর্গ। এই উপসর্গগুলি থাকলে সেটাকে আমরা প্রাদি সমাস ধরে নেব। যেমন ধরো প্রবাদ, এটাকে আমরা ব্যাস বাক্য করলে হবে প্র যে বাদ সমান সমান প্রবাদ। পরি যে ভ্রমণ, সমান সমান পরিভ্রমণ। অনুতে যে তাপ, অনুতাপ। অনু মানে কি? পেছনে। অনুতে যে তাপ, অনুতাপ। এই শব্দ কয়েকটা মুখস্থ আমাদের বইয়ে বেশি নাই, প্রাদি সমাস এই কয়টাই আছে। আর এখানে মনে হয় আর দুটো আছে, প্রভাত আছে, প্রকৃষ্ট রূপে ভাত বা প্র যে ভাত, দুটাই রাইট। এই কয়টাই আমাদের মুখস্থ রাখলে আমরা প্রাদি সমাস বের করতে পারবো। এরপরে আমাদের থাকবে নিত্য সমাস। নিত্য সমাসেও ব্যাস বাক্যের প্রয়োজন পড়ে না, সমসমান পদগুলো ঠিকই থাকে। যেমন ধরো গ্রামান্তর, অন্য গ্রাম, এখানেও এই কয়টা শব্দ তোমরা মুখস্থ রাখবে। নিত্য সমাসে অন্য গ্রাম, সমস্ত পদে হবে গ্রামান্তর। এরকম আছে গৃহান্তর, অন্য গৃহ, কালান্তর, কালসাপ। এখানে হবে কাল তুল্য সাপ। এখানে কিন্তু
এখানে কালটা কিন্তু এখানে কালার বোঝানো বা বর্ণ বা রং বোঝানো হয়নি। কাল মানে এখানে বিষাক্ত বা জম বোঝানো হচ্ছে, যে কালতুল্য সাপ মানে বিষাক্ত সাপ, যে সাপ দংশন করলে মারা যাবে। তো এই কালটা হলো এখানে জম বা বিষাক্ত অর্থে ব্যবহৃত হয়েছে। তো এরকম অন্য গ্রাম, গ্রামান্তর, গৃহান্তর, অন্য গৃহ, কালান্তর, অন্য কাল, কাল সাপ, কালতুল্য সাপ, এই কয়েকটা শব্দ তোমাদের বইয়েই আছে। বই থেকে তোমরা কয়েকটা নিত্য সমাস আর প্রাদি সমাসের শব্দগুলি মুখস্থ রাখলেই প্রাদি এবং নিত্য সমাস বের করতে পারবে। উপপদ সমাসে হলো তোমরা এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন এবং বাক্যের শেষে, ব্যাস বাক্যের শেষে যে বা যা থাকবে। বাক্যের যেমন পঙ্কে জন্মে যা, এরপরে জলে চরে যা, জল দেয় যা, জলদ, ঠিক এইগুলো থাকলে তোমরা উপপদ তৎপুরুষ সমাস ধরে নেবে। আর আমাদের দ্বিতীয় থেকে সপ্তমী থেকে তৎপুরুষে যে বিভক্তিগুলো যোগ হবে সেগুলো তো আমি বলে দিলাম, দেখে দিলাম। বিভক্তি মনে রাখতে হবে যে দ্বিতীয় বিভক্তি হলো কে রে, তৃতীয়া হলো দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী হলো জন্য নিমিত্ত কে, আর কে দ্বিতীয়ের সঙ্গে মিল আছে, এখানে তোমাদের সমস্যা হয়। আমি বলেছি এটা যে কে যদি ভক্তি বা শ্রদ্ধা অর্থে ব্যবহৃত হয় তখন হবে চতুর্থী। ভক্তি বা শ্রদ্ধা ছাড়া কে যেখানেই ব্যবহৃত হোক সেটা তোমাদের দ্বিতীয়া ধরে নেবে, সেটাকে তোমরা দ্বিতীয়া মনে করবে। তো তারপরে আসলো কি পঞ্চমী। পঞ্চমী হলো হইতে থেকে, হইতে থেকে, যেমন বিলাত হইতে ফেরত, বিলাত ফেরত, গাছ হইতে মানে পড়া, গাছ পড়া, এই যে এই জিনিসগুলো মানে হতে থেকে হলে পঞ্চমী। ষষ্ঠী হলো র আর এ। র যেমন রাজার ছেলে, রাজার পুত্র, রাজপুত্র, পথের রাজা, র বিভক্তি আসতেছে, চায়ের বাগানে এর বিভক্তি আসছে, এগুলো হলো ষষ্ঠী। আর সপ্তমী হলো এ অন্তস্থ তে, যেমন পাগলে কিনা বলে, ছাগলে কিনা বলে, এই যে এটাই হল ছাগলে কিনা খায়, সরি, এই এটাই হলো সপ্তমী। যেমন রাতে কানা, এই এ বিভক্তি একা, এটাই হলো সপ্তমী বিভক্তি। তো অন্তস্থ দিবাই নিদ্রা, দিবানিদ্রা অন্তস্থ, এটাও সপ্তমী বিভক্তি। এবার আমরা তৎপুরুষ সমাস বিভক্তি দিয়ে চিনব, বিভক্তি অনুসারে এই তৎপুরুষ সমাসের নামকরণ হবে। এরপরে আমরা যেগুলি শিখেছি যে অলুপ তৎপুরুষ, সেখানে বিভক্তি কোনো প্রকার লোপ হবে না। সমস্ত বাক্যে মানে বিগ্রহ বাক্যে বা ব্যাস বাক্যে যা থাকবে আবার সমস্ত পদেও তাই থাকবে, কোনো প্রকার বিভক্তির পরিবর্তন হবে না, লোপ পাবে না, উঠে যাবে না। লোপ মানে কি উঠে যাওয়া, তো লোপ পাবে না। এরপর আমরা শিখলাম এই নিত্য সমাস আর প্রাদি সমাস। এটা বইয়ে তোমাদের কয়েকটা শব্দ দেওয়া আছে নির্দিষ্ট করে, এগুলির ভিতর থেকে তেমন একটা হয় না, তবে এখানে একটা শব্দ আছে সেটা তোমাদের নিত্য সমাসে আছে। দেখো আমরা, এইটাকে আমরা ভাঙলে কি হবে, সে, তুমি ও আমি, এই শব্দটা আছে। অনেক সময় এটা নিয়ে তোমরা সমস্যায় পড়ো। এইটা যদি তোমার অপশনে যদি নিত্য সমাস এবং দ্বন্দ্ব সমাস দুটাই যদি অপশনে আসে তাহলে তুমি দ্বন্দ্ব দেবে, তাহলে দ্বন্দ্ব দেবে। আর যদি দ্বন্দ্ব না থাকে, শুধু যদি অপশনে নিত্য আসে তাহলে নিত্য দেবে, কারণ এটা দুটাই হবে। তবে দুইটাই যদি অপশনে থাকে সেক্ষেত্রে আমার দ্বন্দ্বটাই রাইট হবে, এই কারণেই যে এটা হলো বহুপদী দ্বন্দ্ব সমাস। কারণ হলো তিন শব্দে বা পদে বা আরও বহু পদে যদি কোনো সমাস হয় সেটা হবে বহুপদী দ্বন্দ্ব সমাস। সুতরাং আমরাকে ভাঙলে আমি এদের তিনটা পদ পাচ্ছি, একটা দুইটা সমস্যমান পদ তিনটা, সে তুমি আমি, সমস্যমান পদ তিনটা হয়েছে, দুইয়ের অধিক হয়েছে, তিন এবং তিনের অধিক হলেই বহুপদী দ্বন্দ্ব হবে। তো আমি আবারও বলছি, যদি অপশনে নিত্য এবং দ্বন্দ্ব থাকে তাহলে তোমরা দ্বন্দ্ব দেবে, আর যদি দ্বন্দ্ব না থাকে তাহলে নিত্য দেবে। নিত্য দিলেও এটা ভুল না। আরেকটা শব্দ আছে সেটা নিয়েও তোমরা সমস্যায় পড়ো, 92। 92কে আমরা ব্যাস বাক্য করলে হবে 2 এবং 90। 2 এবং 90 এটাও হবে তোমার নিত্য সমাস। 2 এবং 99 ব্যাস বাক্য হবে, 2 এবং 99। এটা কিন্তু আসে অনেক সময় ব্যাস বাক্য করতে বলে, তখন দেখা যাচ্ছে আমরা একটু সমস্যায় পড়ে যাই। এটাকে ভাঙলে হবে 2 এবং 90, কিন্তু 90-এর উপর 2 দিলেই তো 92, এইটুকু মনে রাখবে। 2 এবং 90 এটাও নিত্য সমাস। তো সুতরাং আজকে আমাদের সমাস নিয়ে আলোচনা হলো। আমি গত ক্লাসেও সমাস নিয়ে আলোচনা করেছি, সেখানে প্রধানত 6টি সমাস কিভাবে আমরা
চিনব বা নির্ধারণ করব সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে করলাম ওই সমাসগুলোরই যে আবার শ্রেণীকরণ আছে বা প্রকারভেদ আছে সেগুলি নিয়ে, যেমন কর্মধারয় তৎপুরুষ, এই দুইটার শ্রেণীকরণ বা প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপরে আমি তোমাদের দ্বন্দ্ব সমাস এবং বহুব্রীহি সমাসের যে প্রকারভেদ আছে এইটা নিয়ে আলোচনা করব। তো আমি বাড়ির কাজ, এটা তো বাড়ির কাজ দেওয়ার মতো না, এগুলি হলো তোমাদের যে সব সমাস থেকে 4টা 5টা করে শব্দ তোমরা নিজেরা নিজেরা সমাস ব্যাসবাক্য সহ নির্ণয় করবে। এরকম করে তোমরা খাতায় 15-16টা ধরো, 4টা 5টা সমাস থেকে 5টা 5টা করে নিলে অনেকগুলি হচ্ছে। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যদি স্কুল খোলে তখন আমি খাতায় এগুলি চেক করে দেব। তো আজকের মতো এখানেই, তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।